আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাচ্ছি। তা হচ্ছে বাংলাদেশের ক্ষমতা দখলকারী মোহাম্মদ ইউনূস বা ডক্টর ইউনূস আসলে সে আমেরিকার লবিস্ট, একজন আন্তর্জাতিক লবিস্ট। সেই ইউনূসের ভাগ্য কি নির্ধারিত হয়ে গেছে কি না? 19 এখানে আমি দুইটা ঘটনা বিশ্লেষণ করব, সেখান থেকে পরবর্তীতে সামারি করব, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন আসলে কি হতে পারে। ঘটনা 1, 1988 সালের 17 আগস্ট তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট জিয়াউল হক একটি মার্কিন M1 আব্রামস ট্যাঙ্কের প্রদর্শনী প্রত্যক্ষ করতে লকহিড সি-130 বিমানে করে পাঞ্জাবের বাহাওয়ালপুর যান। সেখান থেকে ইসলামাবাদ ফেরার পথে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে এবং বিস্ফোরিত হয়ে একেবারে ধ্বংস হয়ে যায়। এই দুর্ঘটনায় তৎকালীন তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট জিয়াউল হক সহ সকল আরোহী এবং ক্রু সহ 30 জন নিহত হয়, যাদের মধ্যে পাকিস্তানের চেয়ারম্যান, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি জেনারেল আখতার আব্দুর রহমান, মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড লুইস রাফেল এবং মার্কিন সামরিক কমান্ডার মিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হারবার্ট এম ওয়াসন ছিলেন। এই 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি তখন বিমান দুর্ঘটনায় খুন হয়। এই দুর্ঘটনার পরে যে বিষয়টি সন্দেহ করা হয় তা হচ্ছে যে এই দুর্ঘটনা ইচ্ছা করে ঘটানো হয়েছিল। তার বড় কারণ, দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমানের ভিতর থেকে ব্ল্যাক বক্সটি পাওয়া যায় নাই। তাছাড়া পরবর্তীতে প্রকাশিত ভাষা তদন্তে তথ্য নিয়েও সন্দেহ ছিল। সরকারি তদন্তে বলা হয়, বিমানে বিষাক্ত গ্যাস ছেড়ে যাত্রী ও ক্রুদের অচেতন করে বিমানটিকে ইচ্ছাকৃতভাবে বিধ্বস্ত করা হয়, যা ছিল একটি নাশকতা। তবে এই বিমান দুর্ঘটনার কারণ জনসমক্ষে প্রকাশ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান কেউই। এর প্রধান কারণ হিসেবে যা অনুমান করা হয় তা হলো মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড লুইস রাফেল এবং পাকিস্তানের সামরিক মিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হারবার্ট এম ওয়াসম। অর্থাৎ আমেরিকা কোনো দেশে যদি কোনো মিশন সাকসেস করে, এর মধ্যে যাদেরকে ব্যবহার করে মিশন সাকসেস হয়ে গেলে তাদেরকে আর মনে রাখার প্রয়োজন মনে করে না, তাই শেষ করে দেয়। কারণ পরবর্তীতে তারা তথ্য প্রকাশ করতে পারে এবং সেই তথ্যের কারণে আমেরিকার বদনাম হতে পারে। এই কারণে এই তথ্যটি আজও পর্যন্ত পরিপূর্ণভাবে প্রকাশ করেনি কোনো পক্ষই। ঘটনা 2, এখানে হচ্ছে ওসামা বিন লাদেন, বিখ্যাত একজন ব্যক্তি বা কুখ্যাত একজন ব্যক্তি, যেটাই বলেন না কেন আপনারা আপনাদের জায়গা থেকে। কথা প্রচলিত আছে যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং ওসামা বিন লাদেনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। কোনো সূত্র বলে যে গভীর বন্ধুত্ব না থাকলেও সে সমর্থিত সারাদিনের সব গোষ্ঠীগুলির সাথে রিগান এবং ওসামার সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক সূত্র ধরে আমেরিকা ওসামাকে অনেক ধরনের সহায়তা করছে এবং রিগান থাকা অবস্থায় ওসামাকে ভবিষ্যৎ শত্রু মনে করেনি আমেরিকা। কিন্তু ওসামা ও তার নেটওয়ার্ক পরে আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থানে চলে যায়, বিশেষ করে 1991 সালে সৌদি আরবে মার্কিন সেনা মোতায়েনের পর। আপনারা একটা ঘটনা জানেন, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলা হয়েছিল, যে হামলায় নিহত হয়েছিল 2997 জন এবং এটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম সন্ত্রাসী হামলা। সেই হামলার সাথে ওসামা সরাসরি জড়িত ছিল বলে আমেরিকানরা সন্দেহ করে, এমনকি এখনো তারা সেই সন্দেহ পোষণ করে।
পরবর্তীতে আমেরিকা ওসামাকে তাদের 1 নম্বর শত্রু হিসাবে চিহ্নিত করে এবং তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে ফেলে। হত্যা করার আগে তারা 3টি কারণ চিহ্নিত করে, যে কারণে তাকে হত্যা করতে চায়। 1, ওসামা বিন লাদেন ছিলেন আল কায়দা প্রতিষ্ঠাতা এবং নেতা। 2, হামলার পর অডিও ও ভিডিও বার্তায় ওসামা টুইন টাওয়ারের হামলাকে সমর্থন করে এবং দায় স্বীকার করে নেয়। 3, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে যে 19 জন বিমান ছিনতাইকারী এই বিমান ছিনতাই এবং টুইন টাওয়ার হামলার সাথে জড়িত ছিল, তারা সরাসরি আল কায়দার প্রশিক্ষিত সন্ত্রাসী ছিল। এই 9/11 হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্র তাদের প্রধান শত্রু, একমাত্র শত্রু হিসেবে চিহ্নিত করে এবং তাকে ধরার জন্য খুঁজতে থাকে। কিন্তু এখানে পরবর্তীতে তারা প্ল্যান চেঞ্জ করে। প্ল্যানটা হচ্ছে যে তাকে ধরা যাবে না, তাকে আন্তর্জাতিক আদালতে তোলা যাবে না। কারণ হচ্ছে আন্তর্জাতিক আদালতে তুললে ওসামার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করা জটিল হয়ে যাবে। তাই তারা পরবর্তীতে ওসামাকে খুন করার পরিকল্পনা করে ফেলে। ফলাফল, এই ঘটনা জানার পরে ওসামা আত্মগোপনে চলে যায়। দীর্ঘ প্রায় 10 বছর আত্মগোপনে থাকার পরে 2রা মে 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে এক গোপন সামরিক অভিযান পরিচালনা করে আমেরিকা, যে সামরিক অভিযানের নেতৃত্ব দেয় মার্কিন নেভি সিল টিম 6 এর একটি গ্রুপ। সেখানে এই নেভি সিল টিম ওসামাকে সরাসরি হত্যা করে। এই শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা, ওসামাকে হত্যা, 8.5 ঘন্টার এই অপারেশন তখন সরাসরি দেখছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। উপরে দুইটা বিষয় বিশ্লেষণ করার ফলে আরেকটা বিষয় আমরা বিশ্লেষণ করতে পারি, সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে রাখাইন করিডোর, মানবিক করিডোর, ত্রাণ চ্যানেল, চট্টগ্রাম বন্দর, কুতুবদিয়া, মহেশখালী, সেন্ট মার্টিন, এইগুলি দখলে নেওয়ার জন্য বাংলাদেশে দায়িত্ব যাকে দেওয়া হচ্ছে তার নাম হচ্ছে ইউনূস, আন্তর্জাতিক লবিস্ট বা আমেরিকার লবিস্ট ইউনূস। এখন লবিস্ট ইউনূসের মাধ্যমে যদি আমেরিকার এই পরিকল্পনা বাস্তবায়ন হয়ে যায়, যে বিষয়গুলির কথা বললাম সেগুলো যদি আমেরিকার দখলে চলে যায়, তাহলে আমেরিকা পরবর্তীতে ইউনূসকে আর প্রয়োজন মনে করবে না তাদের পলিসি অনুযায়ী। ফলে যা হওয়ার তাই হয়ে যাবে। এটা যদি না হয়, অর্থাৎ যদি বাস্তবায়ন করতে না পারে, তাহলে সে আমেরিকার তালিকাতেই থাকবে। আবার যদি বাস্তবায়ন করে, সেই ক্ষেত্রেও শত্রু 2টা, 1 আমেরিকা, 2 ভারত এবং চীন এবং রাশিয়া। কারণ এই পরিকল্পনাগুলি বাস্তবায়ন হয়ে গেলে, এই প্রজেক্টগুলি বাস্তবায়ন হয়ে গেলে চীন, রাশিয়া এবং ভারত বড় রকমের বিপদে পড়বে। সেই ক্ষেত্রে চীন, রাশিয়া এবং ভারতের গোয়েন্দা সংস্থাগুলির নজরে থাকবে ইউনূস। ফলে যে কোনো কিছুই ঘটতে পারে। সর্বশেষ কথা হচ্ছে যে আমেরিকা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী বা তাদের লবিস্ট হিসেবে বিভিন্ন গোষ্ঠীকে নিয়োগ দিয়েছে, তাদের দ্বারা স্বার্থ উদ্ধার হওয়ার পর তাদের
সবাইকে নিখোঁজ, গুম বা শেষ করে দেওয়া হয়েছে। অতএব উপরের ঘটনা, দুটি ঘটনা এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনারা বুঝতে পারবেন যে ইউনূসের ভবিষ্যৎ আসলে